এটা ফিরিয়ে দিবি? না, দুটো নিব। কোনটা খায় জানি না আর কি। এটা না খেলে টাকা নষ্ট না। হ্যাঁ, তাই তো, তাই তো। বলেই আনাস মুখ ফিরিয়ে নিল। মাহাথিরের লজিক শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। হেসেই দিল প্রাণোচ্ছল হাসি। তার বন্ধু সত্যি একটা গর্ধব। যাক, আল্লাহ তাও সুবুদ্ধি দিচ্ছে, এই বা কম কি। বাইক চলছে স্বাভাবিকের থেকে একটু বেশি গতিতে। শাঁ শাঁ আওয়াজ তুলে রিক্সা সিএনজি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মাহাথির। সে ভীষণভাবেই চিন্তিত, তবে সে জানে যে বেহুদা চিন্তায় সময় নষ্ট করছে। তবুও চিন্তা চিন্তাই হয়। চিন্তা কখনো যৌক্তিক বা অযৌক্তিক চিন্তা হয় না। সেই চিন্তার কথা মাথা থেকে ধাক্কা মেরে বের করার চেষ্টা করলো, হয়তো সফল হলো। রাস্তায় মনোযোগ দিল, তবে মানুষ পটেই ভেসে উঠল নতুন দৃশ্য। আর সকালে সে যখন ঘর থেকে বের হতে নিল, বিভা এগিয়ে এলো, প্রতিদিনের মতো ফু দিয়ে দিল। ঠিক তখনই ঘটল বিপত্তিটা। মাহাথির যখন চোখ তুলে তাকালো, দেখতে পেল বিভার কপালের দুই পাশ পেয়ে দুফোঁটা ঘাম পড়তে পড়তে গলায় এসে ঠেকলো। এরপরেই সে বের হয়ে গেল ঘর থেকে, অথচ বিভার মুখটা বলতে পারল না। আশ্চর্যজনকভাবে সে বিভার কথাই ভেবে গেল সারাটা সকাল, সারাটা দুপুর, সারাটা সন্ধ্যা। এই কারণেই তো আইসক্রিম কেনা। গরমে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। বলা বাহুল্য তার কিছুক্ষণ আগের চিন্তাও ছিল বিভাকে নিয়ে, তবে সে তো বিভাকে ভাবতেই চায় না। ভাবছে কেন তাহলে? দরজা খুলল বিভা, খুলেই সরে গেল পাশে। মাহাথির হাতের ব্যাগ বাড়িয়ে দিল। পলিথিনে স্পষ্ট দেখা যাচ্ছে আইসক্রিম। বিভা চোখ তুলে তাকালো। এসব কার জন্য? আবারও অস্বস্তিকর প্রশ্ন। মাহাথিরের মাথায় জেদ চাপলো, বলল, কার জন্য আবার? সবার জন্য। এত টাকা নাই যে স্পেসিফিকভাবে জনে জনে আনবো। বিভা ঠোঁট চেপে চলে গেল। মাহাথিরের রাগ আরও বেড়ে গেল। আগের চিন্তা আবারও মাথাচাড়া দিতেই ঘরে গেল। ঘরে ঢুকেই বিভার ফোন খুঁজতে লাগলো সে। আল্লাহ হয়তো সহায় হলো, খুব সহজেই পেয়ে গেল টেবিলের উপর। সে গিয়ে ফোন তুলতেই দেখলো ফোনের লক। আরও বিরক্ত হলো। খাটে বসলো মাহাথির, গায়ের শার্ট খুললো ভীষণ রকমের বিতৃষ্ণা নিয়ে। বিভা ঘরে ঢুকে দেখতে পেল মাহাথির ফ্যান না ছেড়ে বসে আছে। অবাক হয়ে ফ্যান ছেড়ে দিল। পানির গ্লাস বাড়িয়ে ধরলো মাহাথিরের দিকে। মাহাথির পানির গ্লাস নিল। বিভা যেতে নিলে মাহাথির স্বাভাবিক কণ্ঠে ডাকলো, বিভা, ফোনে কি কিছু হয়েছে? মানে ডিসপ্লে প্রবলেম বা সামথিং? বিভা এমন প্রশ্নে তাকিয়ে রইল, বলল, না, কেন? এমনি, যাও তুমি। তার মানে ফোনে কোনো সমস্যা হয়নি। তাহলে তাহলে কি ব্যালেন্স ছিল না নাকি? মাহাথির নিজের ফোন অন করলো। বিকাশে ঢুকে বিভার ফোন নম্বরে রিচার্জ করে দিল 100 টাকা, সাথে দিল 120 মিনিট। কাজ শেষ করেই বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। তাকে দেখতে লাগলো 3 পাখার ঘূর্ণন। মাহাথির বিয়ের 1 সপ্তাহ পর থেকে অফিস জয়েন করে, আর বিভা মাহাথিরের অফিস জয়েনের পর থেকে প্রত্যেক দিন ফোন দেয়। গুনে গুনে 3বার ফোন দেয়, 3 প্রয়োজনে। সকাল 9টা বাজে, দেওয়ার কারণ ফোন করেই জিজ্ঞেস করে ভালোভাবে পৌঁছেছেন মাহাথির। দুপুর 2টা বাজে দিয়ে বলে মাহাথির খাবার দিয়েছে, খেয়ে নিন প্লিজ, খাবারের উপর রাগ দেখাবেন না। সন্ধ্যা 6টায় দিয়ে বলে সাবধানে আসবেন, বাইক বেশি জোরে চালাবেন না, আপনার জন্য কেউ অনেক চিন্তা নিয়ে অপেক্ষায় থাকে। 3 ফোনে বাড়তি কোনো কথা বিভা বলে না। আগে যখন বাসা থেকে খাবার দিত না, তখন শুধু বলতো খেয়ে নিতে। বিভা যতটুকু বলার ততটুকু বলে ফোন কেটে দেয়। অথচ আজ প্রথমবারের মতো বিভা তাকে ফোন দেয়নি। ভাবতেই মাহাথিরের মনে হলো তার বুকে কোনো ভারী বস্তু দিয়ে চাপ দেওয়া হলো। প্রথমত বিভার ঘরমাক্ত মুখ, দ্বিতীয়ত ফোন না দেওয়া। সব মিলিয়ে দিনটা কাটলো জঘন্য বিষাক্ত তেতো। অথচ নিজের এমন অবাঞ্ছিত কষ্টের কারণ মাহাথির খুঁজে পেল না। সে বিভার জন্য চিন্তা করছে ভাবতেই মনে হলো সে মাহাথির নয়, অন্য কেউ। আচ্ছা, তাকে কি জিন ভূত ধরলো? গ্রামে শুনেছিল খারাপ বাতাস লাগে, তারও লেগেছে নিশ্চিত। নয়তো সামান্য ব্যাপারে কেউ এতটা উদ্বিগ্ন হয়? ফোন না করাতে কারোর বুকে চাপ সৃষ্টি হতে পারে, এমন মানুষও আছে নাকি দুনিয়াতে? আচ্ছা, সে কি পাগল হয়ে গেল? নয়তো এইসব কি হচ্ছে তার সাথে? মাহাথির নিজের চুল খামচে ধরলো। সে নিজেকে চিনতে পারছে না, নিজেকে বড্ড অচেনা লাগছে। সে মাহাথির হতে পারে না, একদমই পারে না। রাতে খাওয়ার সময় মাহাথির জানতে পারলো হামিম আজ অসুস্থ হয়ে পড়েছিল, মুখ নীল বর্ণ ধারণ করেছিল। শুনে মাহাথির প্রচণ্ড অবাক হয়ে গেল। আরও জানতে পারলো বিভা সারাদিন হামিমের পিছনেই ছিল। মাহাথির আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল।
বিভা তাহলে এই কারণে তাকে ফোন দিতে পারেনি। মাহাথির ভাবলো হামিমকে দ্রুতই অপারেশন করানোর ব্যবস্থা করবে। খাওয়ার পরে উঠে মাহাথির হামিমের ঘরে গেল। হামিমের ঘর বলতে আগে মাহাথির এই রুমটাকে স্টোর রুম বানিয়েছিল। এরপর যেদিন হামিম এলো সেদিন সে নিজেই সব কিছু পরিষ্কার করে ধোয়া মোছা করে ঝকঝকে নতুন রুম বানিয়ে দিল। এরপর আনা হলো নতুন একটা সরু খাট, খাটের পাশে ক্যানভাস সহ কিছু সামগ্রী, একটা দুটো কৃত্রিম গাছ, সব মিলিয়ে ছিমছামভাবে রুমটা সুন্দর। বড় জানালা থেকে আলো এসে রুমটাকে আরও প্রকৃতির সৌন্দর্যে ভরিয়ে তোলে। মাহাথির তাকালো হামিমের ঘুমন্ত মুখের দিকে, ছোট টুলে টেনে বসলো খাটের সামনে, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি অসুস্থ হতে গেলে কেন ব্রাদার? তোমার জন্য তোমার আপা আমাকে ফোন করতে পারলো না, আর আমি চিন্তায় চিন্তায় ভাবলাম ফোন খারাপ টারাপ হয়ে গেল কিনা, নাকি ফোনে ব্যালেন্স শেষ। অথচ সে ছিল তোমার পিছে। এসবের মানে হয়? কথাগুলো বলার পর মাহাথির হতভম্ব হয়ে গেল নিজের কথায়। সে এসব কি বলছে, আশ্চর্য। সে খাওয়ার পর ভাবলো হামিমকে দেখে ঘুমাবে। ভালো মন নিয়ে এলো, অথচ মুখ থেকে এসব কি বের হয়ে গেল? সে কি আসলেই পাগল হয়ে গেল? নিজেকে নিয়ে চিন্তায় মাহাথিরের মুখ শোচনীয় হয়ে উঠল। শ্রুতি বসে আছে, এক ধ্যানে তাকিয়ে আছে মেঝের দিকে। পার্থিবকে সে গত 10 দিন থেকে এড়িয়ে চলছে। যেই সেই এড়িয়ে চলা নয়, ভয়ঙ্কর রকম এড়িয়ে চলা। পার্থিব খেতে বসলে সে পরে খায়, পার্থিব কথা বলতে এলে ঘুমের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়ে, আবার রাতে পার্থিব ঘুমানোর পর চোরের মতো রুমে ঢোকে। এইসব এড়িয়ে চলার পেছনের কারণ, সে পার্থিবকে ভীষণ লজ্জা পাচ্ছে। তার দাদি মারা গেছে 15 থেকে 16 দিন হয়। সে যখন দাদির মৃত্যুটা কোনোভাবে সামলে উঠল, তখন তার মাথায় কেবল ঘুরতে লাগলো পার্থিবের স্পর্শগুলো। এর আগেও পার্থিব তার কাছে এসেছে, হাত ধরেছে, পেছন থেকে জড়িয়ে ধরেছে, দুষ্টুমি করেছে, কিন্তু ওই দিনের জড়িয়ে ধরা, চুমু খাওয়া, সব ভাবতেই শ্রুতির গা ঝাড়া দিয়ে ওঠে। কি ভয়ঙ্কর লোক! পার্থিব রুমে ঢুকতেই শ্রুতি চমকে উঠে দাঁড়ালো। ইস, আজকে ভুল হয়ে গেল, উনি ঘুমানোর পরে ঢোকা উচিত ছিল ভেবেই আবার বসে পড়ল। পার্থিব শ্রুতির সামনে এসে দাঁড়িয়ে রইল, কিছু না বলেই কেবল শান্ত চোখে দেখে গেল। শ্রুতি নিজের লজ্জার সামনে রাগী কণ্ঠে ধমক দিল, এভাবে তাকিয়ে আছেন কেন? ঘুমোতে যান। আমার সাথে ঘুমাতে চাচ্ছেন? পার্থিবের নির্লিপ্ত কণ্ঠে শ্রুতি মনে মনে চমকে উঠল। ওনার সাথে ঘুমাবে কেন শ্রুতি? শ্রুতি আবারও ধমকে উঠল, অসভ্যের মতো কথা না বলে শুয়ে পড়ুন, রাত হয়েছে। আপনার জন্য রাত বসে থাকবে না। রাতের কাজ শেষ হলে রাত দিন হয়ে যাবে। আপনি আমার জায়গায় বসে আছেন শ্রুতি, তাই বলছি। আপনি কি আমার সাথে ঘুমাবেন? আমার কোলে ঘুমাতে চাচ্ছেন? না চাইলে আমি আপনার কোলে ঘুমাই, আমার সমস্যা নাই। শ্রুতি হতভম্ব হয়ে উঠে গেল, সাথে ভীষণ লজ্জাও পেল। সে খেয়াল করেনি যে সে পার্থিবের খাট নামক উঁচু তোষকে বসেছিল। শ্রুতি বিছানায় চলে যেতে নিয়েও গেল না, পার্থিবের দিকে তাকিয়ে নিজের দোষ পার্থিবের ঘাড়ে চাপিয়ে দিল। আমি এখানে বসেছি বলে তাতে কি হয়েছে শুনি? যখন দেখলেন আমি এখানে বসে আছি, আপনার কি উচিত ছিল না খাটে গিয়ে ঘুমিয়ে পড়া? না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে থেকে আবার বড় বড় কথা বলছেন। ঝাঁঝালো কণ্ঠের কথা শেষ করে খাটে উঠে কাঁথা মুড়ি দিল শ্রুতি। পার্থিবের দিকে তাকাতে লজ্জা করছিল, তবুও অনেক কষ্টের রাগ ছেড়ে এলো সে। অন্যদিকে পার্থিব ভ্রকুচকে তাকিয়ে রইল তোষকের দিকে। এমন হাম্মক বউ তারই হতে হলো? হ্যাঁ, তারই হতে হলো। শ্রুতি শুধুই তারই বউ, তার মেহমান বউ ভেবেই নিজের ঠোঁটে হাসি ফোটালো পার্থিব। তবে চিন্তাও আছে, শ্রুতি কি কখনো তার আপন বউ হওয়ার চেষ্টা করবে না? সারা জীবন মেহমান বউ হয়েই থেকে যাবে? সোফাতে বিমর্ষ মুখে বসে আছে শ্রুতি, মাথার পিছন দিকে অসহ্য ব্যথা করছে। সব কিছু বিষাক্ত, তেতো, পানসে লাগছে, অথচ তার আশেপাশের মানুষের প্রতিক্রিয়া ভিন্ন। সবাই কাজে ব্যস্ত, তার শাশুড়ি, চাচি শাশুড়ি থেকে সবাই টুকটাক কাজ করছে। আজকে সব থেকে বেশি ব্যস্ত হওয়ার কথা ছিল শ্রুতির, কারণ আমিন শিকদার আসছে। তার বাবা মেয়ের শ্বশুর বাড়িতে এলে মেয়ের ব্যস্ততাই হয়তো সকলের কাম্য থাকে। ধুর, যা করার তা তো সে করেই ফেলেছে, তবে এত তিক্ততা কেন? বরং তার বাবা না এলেই তার চিন্তা হবে। শ্রুতি পাশে তাকালো, প্রভা প্রত্যাশা বসে আছে। দুজনের সাথে তার ভাব অনেক আগেই হয়েছে। প্রত্যাশা মেয়েটা একটু রাগী ধাঁচের হলেও ভালো। শ্রুতি দেখল প্রভা প্রত্যাশার সামনে বাদাম ছড়ানো, অথচ তারা খাচ্ছে না। দুজনে একসাথে ফোনে কিছু একটা করছে। শ্রুতি সরল প্রশ্ন করল, খাচ্ছ না কেন?
না, মা এলে খাবো। প্রভা উত্তর দিল, কেন? মায়ের কি বাদাম খুব প্রিয়? তাহলে রেখে দাও, এলে দিয়ে দিও। না, বাদাম প্রিয় না। আমাদের ছুলে দিবে কে? ছুলে খেতে ইচ্ছা করে না, তাই বসে আছি। শ্রুতি তাদের কথা শুনে একবার প্রভা প্রত্যাশার জায়গায় নিজেকে বসাতে চেষ্টা করলো, হলো না। তবে শ্রুতির মা না থাকলেও তার আপা আছে। তার আপা তাকে যথেষ্ট আদর যত্নে রেখেছিল, সাথে তার দাদি তো ছিলই। দাদি? শ্রুতির মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। শ্রুতির ইচ্ছে করলো উঠে চলে যেতে, সে গেল না। ভয়ঙ্কর মন খারাপ নিয়ে সে নিজের দুই ননদকে বাদাম ছুলে দিতে লাগলো। শুধু ছুলেই ক্ষান্ত হলো না, উঠে গিয়ে পাশে বসে মুখে তুলে দিল। প্রভা প্রত্যাশা অবাকের পাশাপাশি ভীষণ খুশি হলো। দুজনে ফোন রেখে তাদের ছোট ভাবির সাথে গল্প করতে করতে বাদাম খেতে লাগলো। পার্থিব তৈরি হচ্ছিল, এর মধ্যেই শ্রুতি রুমে ঢুকলো। শ্রুতিকে দেখে পার্থিব স্বচ্ছ এক হাসি উপহার দিল। শ্রুতি ঢোক গেলে অন্যদিকে তাকালো, এরপর আবার পার্থিবের দিকে তাকালে দেখলো পার্থিবের চোখ এখনও তার উপরেই নিবদ্ধ। শ্রুতিও ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে বারান্দায় চলে গেল। শ্রুতি বারান্দায় এসে শ্বাস নিল, এতক্ষণ যেন কেউ তার শ্বাস আটকে রেখেছিল। শ্রুতি আবিষ্কার করলো সে এখন শুধু পার্থিবকে লজ্জা নয়, সাথে ভয়ও পায়। অজানা এক ভয়, যেই ভয়ে পার্থিব আশেপাশে থাকলে তার ভীষণ লজ্জা লাগে। শ্রুতি চোখ বন্ধ করলো। সে আর একটা ভয়ঙ্কর বিষয় আবিষ্কার করেছে, আর তা হলো সে পার্থিবের প্রতি দুর্বল। যেন তেন দুর্বল নয়, ভয়ঙ্কর রকমের দুর্বল। এখন পার্থিব ঘুমালে সে বেহায়া নির্লজ্জের মতো পার্থিবের দিকে তাকিয়ে থাকে, আবার হাসলেও না তাকিয়ে পারে না। পার্থিবের চেহারা না দেখলে তার একটু অস্থির অস্থির লাগে। এ কারণে পার্থিব বাসায় যতক্ষণ থাকে শ্রুতি তার আশেপাশেই থাকে, তবে পার্থিবের অগোচরে, যাতে পার্থিব বুঝতে না পারে। সে পার্থিবকে এড়িয়ে চলেও কাছাকাছি থাকে। ব্যাপারটাকে কী নাম দেওয়া যায় তা শ্রুতি ভেবে পেল না। আমিন শিকদার সহ 3 জন লোক এসেছে বাড়িতে। সবাই তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত। শ্রুতিও এটা সেটা এগিয়ে দিচ্ছে। সবাই ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। দৃশ্যটা দেখতে শ্রুতির যত ভালো লাগছে তত রাগ হচ্ছে। শ্রুতি পার্থিবের দিকে তাকাতেই দেখলো পার্থিব খেতে খেতে তার দিকে এক পলক তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। শ্রুতি উপলব্ধি করলো পার্থিবের তাকানোও সে সহ্য করতে পারছে না। কালো পাঞ্জাবিতে তার স্বামীকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সে বেরিয়ে গেল রুম থেকে, ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলো খাওয়া শেষ হওয়ার। ব্যবসা করতে এসেছে, ব্যবসা করবে, এত খাওয়া দাওয়ার কি আছে? আশ্চর্য, খেয়েই যদি সময় পার করে কথা বলবে কখন? শ্রুতিকে নিজের অজান্তেই খুশি করে দিয়ে ড্রয়িং রুমে বসা হলো ব্যবসা বিষয়ক কথা বলতে। শ্রুতি সরাসরি সোফায় না বসলেও দূরে কাঠের দোলনায় বসলো প্রভাকে পাশে বসিয়ে। শ্রুতি দেখতে পেল কথার এক পর্যায়ে আসাদ সাহেব উঠে গেলেন, নিশ্চয়ই তার ঘরে যাবে। শ্রুতি খুশি হয়ে গেল, সুন্দর সময়টা বোধহয় চলেই এলো ভেবেই শ্রুতির মুখ হলো হাসি হাসি। এবার সে নিজের মনে গল্প করতে শুরু করলো প্রভার সাথে। আসাদ সাহেবের পরে পার্থিবও উঠে গেল, পরিবেশটা বেশ শান্ত হয়ে এলো। আসাদ সাহেব আবার এসে তানহার সাথে কথা বলতে লাগলেন। শ্রুতির ধারণা তার শাশুড়িকে কাগজ বিষয়ক প্রশ্ন করা হচ্ছে, যে শ্রুতি জানে কিনা। কিছুক্ষণ পর আমিন সাহেবও উঠে গেল, কেবল বসে রইল বাকি 3 জন লোক। শ্রুতি বুঝল এইবার তার যাওয়া উচিত। শ্রুতি শ্বশুরের ঘরে যেতে যেতে ভাবতে লাগলো সে আশা করেছিল কাগজ না পেয়ে বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি হবে, হয় করবে আসাদ। আশ্চর্যের বিষয় কোনো চিৎকার চেঁচামেচি হলো না। শ্রুতি ঘরে গিয়ে দেখলো কাগজ ছড়ানো ছিটানো, কিছু ফাইল টেবিলে, কিছু চেয়ারে, কিছু খাটে। পার্থিব, আসাদ, নিয়াজ সবাই মিলে কিছু খুঁজছে। পার্থিব ব্যস্ত ভঙ্গিতে বলল, বাবা, ঠিক করে মনে করো কোথায় রেখেছিলে। এখানে এই প্রজেক্টের কোনো অংশও নাই। আমিন শিকদার শক্ত মুখে দাঁড়িয়ে আছে। শ্রুতি এগিয়ে গেল, বলল, শুধু শুধু খুঁজে কষ্ট করতে হবে না, কাগজ আমি ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে মোয়া বানিয়েছি। পার্থিবের হাত থেমে গেল। শ্রুতির দিকে তাকালো। পার্থিবের মনে হলো সে শ্রুতির কথাটা স্পষ্ট শোনেনি, হয়তো ভুল শুনেছে। মাথাটা কেমন নিমেষেই ফাঁকা হয়ে গেল। কাগজ ছিঁড়ে ফেলেছে?
পার্থিবের মাঝে কেমন প্রতিক্রিয়া এলো পার্থিব বুঝল না। সে নিজেকে ধাতস্থ করার জন্য আওড়ালো, গত 1 মাস ধরে যে প্রজেক্টটার জন্য আমি এত কিছু করেছি সেটা শ্রুতি ছিঁড়ে ফেলেছে। পার্থিব শান্ত চোখে তাকিয়ে রইল। তুমি এখানে কি করছো আর কি আজে বাজে বকছো? সে কাগজ ছিঁড়ে ফেলেছো? শুধু শুধু কাগজ ছিঁড়ে তোমার কি লাভ? আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি বাবা, শুধু শুধু খুঁজে লাভ নেই। কেন ছিঁড়েছেন শ্রুতি? এই প্রজেক্টে আমার বাবা আছে তাই ছিঁড়ে ফেলেছি। ভালো করেছি না আব্বু? উত্তর দিয়েই আমিন শিকদারের দিকে তাকালো। আমিন সাহেব লক্ষ্য করলেন তার হাত পা কাঁপছে। তার কোটি টাকার প্রজেক্ট ছিল, আর এই মেয়ে কিনা কাগজপত্র ছিঁড়ে ফেলেছে। সবার কাছে ব্যাপারটা আজব লাগলেও আমিন সাহেবের কাছে লাগলো না। সে নিজের মেয়ের ব্যবহারে পরিচিত। শ্রুতি, আমি তোমাকে নিজের মেয়ে ভাবি, স্নেহ করি। তাই বলে এই নয় যে তুমি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে মজা করবে। আমি মজা করছি না বাবা, আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি। আমি শিকদার আছে বলে ছিঁড়েছি। সে লাভবান হোক তা আমি চাই না। যার কাছে ছেলে মেয়ের জন্য টাকা থাকে না, মায়ের জন্য টাকা থাকে না, তার কাছে টাকা যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে রাজার আসনে নয় বরং ভিক্ষুকের আসনে ভালো মানাবে। আমিন সাহেব শ্রুতির বাহু ধরে ঘুরিয়ে গর্জে উঠল, খুব বেশি বার বেড়েছিস। আজ বুঝতে পারছি জন্মের পরই তোকে গলা টিপে খুন করার উচিত ছিল, জানোয়ার কোথাকার। বলেই নিজের হাত উঠিয়ে থাপ্পড় মারতে এলো। শ্রুতি কিছু বুঝে ওঠার আগেই দেখলো একটি নাটকীয় ঘটনা ঘটে গেল তার সামনে। পার্থিব থামুন। বলে ধমক দিয়ে আমিন সাহেবের হাত আটকে ফেলল। ঘটনার আকস্মিকতায় শ্রুতি বুঝতে পারল না যে সে পার্থিবের চিৎকার ছিটকে উঠেছে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করার কোনো অধিকার আপনার নাই। সে ভুল করুক, অন্যায় করুক কিংবা মানুষ খুন করুক, যা শাস্তি দেয়ার আমি দেব, আপনি না। আপনি বাবা হলেও আমি স্বামী। অধিকার কোনো অংশে কম নয় বরং বেশি। শান্তভাবে শক্ত কণ্ঠে নিজের কথা শেষ করলো পার্থিব। শ্রুতি পার্থিবের শক্ত মুখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। আসাদ সাহেব গম্ভীর মুখে চেয়ারে বসলেন। নিজের ভাই নিয়াজকে বলল নিচে গিয়ে সব সামাল দিতে। তাদের বলতে আজ কোনো মিটিং হবে না। নিয়াজ সাহেব বেরিয়ে গেলেন। এমনিতেও তার মাথা ঘুরছে। আসাদ সাহেব আমিন শিকদারকে বললেন, আপনি চলে যান আজকের মতো, ব্যবসা নিয়ে পরে কথা হবে। আমিন শিকদার মনে মনে একটু ভয় পেল। যদিও বা তার রাগ এখনো কমেনি, তবুও এত বোকার মতো কাজ সে করলো কিভাবে? আসাদ সাহেবের সামনে এমন ব্যবহার করা ঠিক হলো না। তাকে কত ভালো জানতো, অথচ আজ শ্রুতি তাকে উল্টো পাল্টা কিছু বলে ফেলে। আমিন শিকদার কিছু বলতে গেলেও আসাদ সাহেব শুনল না, অগত্যা তাকে বেরিয়ে যেতে হলো। আমিন শিকদার যেতে যেতে নিজেকে খারাপ কথা বলতে লাগলো। বিজনেসের শেয়ার থেকে যদি কোনোভাবে আসাদ সাহেব তার কোম্পানি সরিয়ে নেয় তাহলে বিশাল লস হয়ে যাবে। তাছাড়া এই কোম্পানির সাথে থাকার লোভেই তো শ্রুতিকে বিয়ে দিয়েছিল, যাতে সম্পর্ক পাকাপোক্ত হয়। এখন যদি সব ভেস্তে যায়, ভাবতে ভাবতেই আমিন সাহেব ঘেমে উঠল চিন্তায়। পার হলো কিছু মিনিট। পিন পতন নীরবতা ভীষণ ভয়ানক লাগলো শ্রুতির। আসাদ সাহেব উঠে এসে তার সামনে দাঁড়ালো। শান্ত কণ্ঠে গম্ভীরভাবে বলল, এমন কিছু তোমার থেকে আশা করিনি, একবার বলতে পারতে। শ্রুতি কেঁপে উঠে চোখ তুলে তাকালো। কিছুক্ষণ আগের তার বাবার গর্জনেও সে কাঁপেনি, অথচ শ্বশুরের কণ্ঠ যেন তার বাবার চিৎকার চেঁচামেচির থেকেও ভয়ানক ঠেকল। আসাদ সাহেব রুম থেকে বের হয়ে গেল। কাজটা কি ঠিক হলো শ্রুতি? আমার বাবার সফলতা আমি চাই না। বাবার সফলতায় ব্যাঘাত ঘটাতে গিয়ে নিজের স্বামী শ্বশুরের সফলতায় বাধা হয়ে গেলেন। মানে? এই কাজের দায়িত্বে আমি ছিলাম। এই প্রজেক্টে আমার কতটুকু শ্রম গেছে তা আপনি জানেন না। এই কাজ কমপ্লিট হলে হয়তো আপনার বাবা লাভবান হতো, কিন্তু এর সাথেই জড়িয়ে আছে আমাদের আরেকটা প্রজেক্ট, যেটা আমার ড্রিম, আমার বাবার ড্রিম। আপনি আপনার বাবাকে ভাঙতে গিয়ে আমাকে ভেঙে দিলেন শ্রুতি। পার্থিব তার স্বভাব অনুযায়ী শান্তভাবে চলে গেল। রুমে দাঁড়িয়ে রইল কেবল শ্রুতি। মাথা আপনা আপনি নিচু হয়ে গেল। সে কি সত্যি তার আব্বুকে কষ্ট দিতে গিয়ে তার বাবা পার্থিবকে কষ্ট দিয়ে ফেলল? কিন্তু সে তো কাজটা করেছে তার বাবার প্রতি রাগ থেকে। তার যে বাবা তার ভাইয়ের অপারেশনে টাকা দিতে নারাজ, তার যে বাবা নিজের মাকে চিকিৎসা করাতে নারাজ, তার সফলতা চায় না শ্রুতি। সে তো চায়নি অন্য কারো ক্ষতি হোক।
তবুও কেন হলো? সে সব সময় কেন ভুল কাজ করে ফেলে? আচ্ছা, সে তো কাগজগুলো না ছিঁড়লেও পারতো, তাহলে তো পার্থিব এত কষ্ট পেত না। পার্থিবের কষ্ট তাকে এত কেন কষ্ট দিচ্ছে? আর তার বাবা, সেও নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে। সময়গুলো খুব দ্রুতই পার হলো। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। প্রতিটা সময় শ্রুতি আতঙ্কে রইল কেউ তাকে বকবে এই ভেবে। একবার মাথায় এলো তানহা তাকে ভীষণ বকবে,